নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় হাজার হাজার তরুণ যুবক, শুধু তরুণ যুবক কেন বলি, আবাল বৃদ্ধ বনিতা স্বাধীনতার মন্ত্রে মেতে উঠেছিল মানে মত্ত হয়ে উঠেছিল। এবং তাদের স্বাধীনতার জন্য মত্ত হয়ে ওঠার পেছনে একটি মন্ত্র ছিল, বন্দে মাতরম। এই মত্ততা ছিল বলেই তারা যুদ্ধে, স্বাধীনতার সংগ্রামে অটুট থাকতে পেরেছিলেন, অনড় থাকতে পেরেছিলেন। তাই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। এই মত্ততা ছাড়া যদি তারা যুক্তি তর্ক, সুবিধে অসুবিধে, ভালো মন্দ, লাভ লোকসান ইত্যাদি ভাবতে বসতেন, কতটুকু আন্দোলন করা উচিত, কতটুকু উচিত নয়, কতটুকু আন্দোলন করা বাস্তব, কতটুকু বাস্তব নয়, কতটুকু সম্ভব, কতটুকু সম্ভব নয়, এমনটা যদি ভাবতে বসতেন, তাহলে স্বাধীনতার আন্দোলন অনেকটা পিছিয়ে যেত। কবে সে শুভ লগ্ন আসতো আমরা জানি না, কিন্তু তারা পূর্বাপর বিচার না করে, ভালো মন্দ বিচার না করে, শুধু দেশকে স্বাধীন করবার জন্য মত্ত হয়ে উঠেছিলেন, মেতে উঠেছিলেন। এই যে মেতে উঠেছিলেন, এই মেতে ওঠার মূলে যে শব্দটি থাকে সেটি হচ্ছে মত্ততা। মত্ততা কিসে আসে? মত্ততা আসে মদ থেকে। মদ বলতে কিন্তু একটি নেশাকর তরল পদার্থই নয়। মদ বলতে এমন একটি উপায়, এমন একটি মাধ্যম, যার মাধ্যমে মানুষ তার শান্তিপূর্ণ স্বাভাবিক জীবন পরিত্যাগ করে, সমস্ত প্রাপ্তির কথা ভুলে গিয়ে, স্বার্থ এর কথা ভুলে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে একটি বিশেষ কাজের জন্য। এই মত্ততা না থাকলে কোনো কাজ সার্থক হয় না বলেই আমরা জানি, আমরা দেখেছি ইতিহাসে। কখনো ভাঙনের মত্ততা, কখনো মিলনের মত্ততা, এই দুটো মত্ততাই আমরা দেখেছি। ফলে মদ, যে তরল পদার্থটি পান করলে, যে নেশাকর তরল পদার্থটি পান করলে মানুষ তার জ্ঞান হারিয়ে ফেলে, চেতনা হারিয়ে ফেলে, বিচার বোধ হারিয়ে ফেলে, সেই নেশাকর তরল পদার্থ মন্দ, তা মানুষকে অগ্রপশ্চাৎ ভাবতে দেয় না। কিন্তু যদি কোনো মন্ত্রে মানুষ মত্ত হয়, তবে অবশ্যই সেই মত্ততা সাধু মত্ততা, শুভ মত্ততা, যেমন স্বাধীনতা আন্দোলনের মত্ততা। সুতরাং আমাদের শাস্ত্রে, আমাদের গ্রন্থে যে ষড়রিপুর কথা বলা হয়েছে, 6টি রিপুর কথা বলা হয়েছে, তার পঞ্চম রিপুটি হলো মদ। বলা হয়েছে মদ বা কোনো প্রকার মত্ততা যদি থাকে, তাহলে সেই মানুষের করা কোনো কাজ সার্থক বা শুভ হয় না। সেটি এক মত্ততার প্রকাশ মাত্র। তার পূর্বাপর বিচার কেউ করে না, ভালো মন্দ বিচার কেউ করে না। ফলে তা থেকে কি প্রাপ্তি ঘটবে তাদের কারোর জানা নেই। ফলে এই আন্দোলন কখনোই, এই মত্ততা কখনোই
শুভ নয়, সাধু নয়, মঙ্গলকর নয়। এতে মানুষের প্রাণ যায়, এতে মানুষের মন ভাঙে, এতে মানুষের ক্ষতি হয়। এমনটাই বলা হয়েছে, এটি মানুষের জীবনে একটি রিপু। যেমন মোহ একটি রিপু, যেমন মোহ থাকলে মানুষের বাস্তব বোধ থাকে না, সে মোহাবিষ্ট হয়ে পড়ে। কবি লিখেছিলেন, এ মোহ আবরণ ঘুচাও। সুতরাং মত্ততাকেও এমনটি মনে করা হয়েছে। কিন্তু সকলেই জানি আমরা, সকলেই দেখেছি আমরা, যে স্বাধীনতার মদ তারা পান করেছিলেন বলেই আজ দেশ স্বাধীন। তারা মৃত্যুবরণ করেছিলেন বলেই আজ দেশ স্বাধীন। যদি তারা মৃত্যুবরণ না করতেন, যদি তারা মত্ত না হয়ে উঠতেন, তবে এই স্বাধীনতা আসত না। হ্যাঁ, মত্ততা এবং উন্মত্ততা এক নয়। উন্মত্ততা আসে উন্মাদনা থেকে। উন্মাদনা অবশ্যই মঙ্গলকর নয়, তাতে মানুষের বিচারবোধ হারিয়ে ফেলে। সে উন্মাদ হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, তার দ্বারা কোনো মঙ্গলকর কাজ হতে পারে না। কিন্তু মত্ততা আর উন্মাদনা এক নয়। মদ নামক নেশাকর দ্রব্যটি পান করলে মানুষ উন্মাদ হয়ে যায় না। উন্মাদ হয়ে যায় যখন তার মস্তিষ্ক বিকৃতি ঘটে, যাকে আমরা পাগল বলে থাকি। কিন্তু মদ তা নয়। মদ একটা মত্ততা, সব কিছু ভুলে যাবার একটা ভাব, একটা মানসিকতা, একটা অস্তিত্ব, একটা অবস্থান। ফলে আমরা মদকে বা মত্ততাকে কখনোই রিপু বলে মনে করতে পারি না, পারা উচিত নয়। কারণ সমস্ত ভালো কাজের পিছনে যারা সাহিত্য করেন, তারা দিন রাত তার ঘরে বসে বসে লিখছেন। তার খাওয়া নেই, তার স্নান নেই, তার মানুষের সাথে কথা বলার অবকাশ নেই, শুধু লিখছেন। যারা চিত্রকর, পেইন্টার, তারা সারাদিন ধরে তার ইজেল এবং ক্যানভাস নিয়ে তুলি চালাচ্ছেন। কখন তিনি ঘুমোবেন, কখন তিনি খাবেন, কখন তিনি অন্য কোনো প্রাকৃতিক কাজকর্ম করবেন, তার কোনো দিকপাত থাকে না। তার শুধু তুলি চলে আর তার কল্পনা চলে। ফলে এটা একটা মত্ততা। এগুলো সমস্ত সৃষ্টিশীল কাজের, সৃজনশীল কাজের পেছনে একটা ইন্ধন, একটা উপায়। ফলে তাদের দ্বারাই কিছু সৃষ্টি হয়, তাদের দ্বারাই কিছু মঙ্গল হয়, তাদের দ্বারাই কিছু ভালো হয় মানব সভ্যতার। তাতে মানব সভ্যতার ক্ষতি হয় না। একজন পেইন্টার, একজন চিত্রকর কখনোই মানব সভ্যতার ক্ষতি করে না। যে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে, তার রাত দিন কেটে যায় শুধু রেওয়াজ, রেওয়াজ আর রেওয়াজে। তার দিকবিদিক জ্ঞান থাকে না। তাকে জোর করে ধরে এনে খাওয়াতে হয়, তাকে জোর করে ধরে এনে অন্যান্য প্রাকৃতিক কাজ করাতে হয়। সে ডুবে থাকে সুরের জগতে, সঙ্গীতের জগতে। এ এক মত্ততা। সে নতুন নতুন রাগ সৃষ্টি করে যায়, যে রাগ আমরা পরে শুনে যন্ত্রসঙ্গীতে বা কণ্ঠে শুনে আমরা তৃপ্তি লাভ করি। সুতরাং মত্ততা একটি ইতিবাচক বিষয়। এটি মানুষের শত্রু কখনোই হতে পারে না। শত্রু নয়, এটি ভুল ব্যাখ্যা। এই মদকে আমরা যে রিপু হিসেবে কল্পনা করেছি আমাদের গ্রন্থে, সেটি ঠিক নয়। কি ভেবে তারা করেছিলেন তারা বা জানেন, কিন্তু তারা হয়তো উন্মাদনাকে ইঙ্গিত করতে চেয়েছিলেন, উন্মাদ হয়ে যাওয়াকে ইঙ্গিত করতে চেয়েছিলেন, কিন্তু মেতে ওঠাকে তারা কখনো ইঙ্গিত করতে চাননি। বন্দে মাতরম বলতে সেই সময় আবাল বৃদ্ধ বনিতা যে মেতে উঠতেন স্বাধীনতার আন্দোলনে, তা কখনোই উন্মত্ততা নয়, উন্মাদনা নয়, তা কখনোই পাগলামো নয়। এটা আমরা স্পষ্টভাবে জানতে পারি। সুতরাং আমরা এই রিপুটিকে, তথাকথিত গ্রন্থে উল্লিখিত এই রিপুটিকে আমরা রিপু হিসেবে আর বিচার করতে পারি না। আমরা মদকে
অবশ্যই আমাদের মঙ্গল কাজের, সৃষ্টিশীল কাজের আমরা একটি উপায় হিসেবে দেখতে পারি। একদম মগ্ন হয়ে থাকা, সমস্ত বাস্তব অবস্থাকে ভুলে গিয়ে একদম মগ্ন হয়ে থাকা, এটি অত্যন্ত সাধু এবং শুভকর কাজ, শুভকর অবস্থান। এবং সব মানুষ এমনটা করতে পারেন না, কিছু কিছু মানুষ করেন। যারা মেধাবী ছাত্র, পড়ুয়া ছাত্র, তারা বইপত্রের মধ্যে এতটাই মনোনিবেশ করে থাকে, তাদেরও কিন্তু খাদ্য বিচার করার সময় হয় না। তারা শুধু অধ্যয়ন করে, ভালো ফল করা, জীবনে উন্নতি করা তাদের লক্ষ্য থাকে। এ এক মত্ততা। সুতরাং মদকে আমরা অবশ্যই সাধু হিসেবে গ্রহণ করব। এ কখনোই রিপু হতে পারে না, হবার কথা নয়। এইটি আজকের সভ্যতায়, আজকের সমাজে মানুষের উপলব্ধি, মানুষের ধারণা, মানুষের জ্ঞান বদলে গেছে। প্রাচীন সমস্ত কথা আজ বদলে গেছে। একই রকম তো থাকতে পারে না, কারণ সমাজ বদলে গেছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থান বদলে গেছে, সমস্ত কিছু বদলাচ্ছে, প্রকৃতিও বদলে যাচ্ছে। সুতরাং এই সমস্ত প্রচলিত কথাগুলোকে আর অবিচল রাখার কোনো কারণ নেই। ফলে আমরা ষড়রিপু থেকে বা মানুষের রিপু থেকে, জীবনের রিপু থেকে মদকে অবশ্যই বাদ দিতে পারি। বাদ দেওয়াটি সমীচীন। এই পর্যন্ত আজকের বক্তব্য ছিল। ভেবে দেখুন আপনাদের মধ্যে মত্ততা আছে কিনা, না উন্মাদনা আছে। আপনারা উন্মাদ না মেতে ওঠা মানুষ, নাকি কোনোটাই নন, খুব সাধারণ, একদম স্বাভাবিক, তাও হতে পারে। এই পর্যন্ত আজকের বক্তব্য। নমস্কার, আজকে বিদায় নিচ্ছি। আবার আমরা আসব ষড়রিপুর শেষ রিপু সম্পর্কে। এই শেষ রিপুটি কি তার অস্তিত্ব, কতটা তার বাস্তবতা, সেসব নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আজ এই পর্যন্ত।